আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় ডাকসু নির্বাচন এবং সাইবার বুলিং। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডাকসু নির্বাচনে অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেলের প্রার্থী ফাহমিদা আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী মিতু আক্তার। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের আজকের বিষয়ে ডাকসু নির্বাচন এবং সাইবার বুলিং। আমি ফাহমিদাকে দিয়ে শুরু করতে চাই। ফাহমিদা, আপনি রিড করেছিলেন, তারপরে ঘটনা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, চেম্বার আদালত সব ঘুরে অবশেষে আজকে নিশ্চিত হওয়া গেছে যে ডাকসু নির্বাচন হচ্ছে, কোনো বাধা নেই ডাকসু নির্বাচন হতে। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি রিড করেছিলেন ফরহাদের প্রার্থীটার বৈধতা নিয়ে, এই বিষয়ে একটু বলবেন কি, আসলে কেন আপনি রিডটি করেছিলেন? রিডটি করেছি সেটা নিয়ে তো মানে সেটার কারণ আমি বিভিন্ন জায়গাতেই উল্লেখ করেছি ইতিমধ্যে। আর যে প্রধান দুইটি কারণ, দুইটি বক্তব্য আমার রিটের মধ্যে ছিল, সেটি হচ্ছে যে ডাকসুর গঠনতন্ত্রের যেই মূল বক্তব্য বা মূল লক্ষ্য উদ্দেশ্য, এইমস অ্যান্ড অবজেক্টিভসের মধ্যে হচ্ছে ২-এর এতে যেটা আছে যে ডাকসুর অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা এবং সেটিকে সমুন্নত রাখা। তো সেখান থেকে হচ্ছে শিবির সমর্থিত প্যানেলে এস.এম. ফরহাদ, তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, জিএস পদে প্রার্থিতা করছেন। এছাড়াও তিনি শিবিরের যে কমিটি আছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেটার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটি, সেটিতেও তিনি আসলে জিএস পদে বহাল আছেন। তো ঐতিহাসিকভাবে আমরা জানি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুক্তিযুদ্ধের সময় তাদের কি ভূমিকা ছিল সেটি নিয়ে বিস্তারিত আলাপ করা যাবে, কিন্তু ঐতিহাসিকভাবে তাদের অবস্থান সম্পর্কে আমরা আসলে পরিষ্কার যে তারা ৭১-এর যে হানাদার বাহিনী ছিলেন তাদের সহযোগী ছাত্র সংগঠন হিসেবে কাজ করেছেন, তাদেরকে সহায়তা করেছেন। তো সেখান থেকে ডাকসুর মূল লক্ষ্য উদ্দেশ্যর সাথে এটি বিরোধী বলে আমি মনে করেছি। সেখান থেকে আমার রিটটি করা। আর যে বিষয়টি সেটি হচ্ছে ডাকসুর আচরণ বিধিমালার মধ্যে আছে যে কোনো নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মী বা তার পদে থাকা কোনো ব্যক্তি আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এস.এম. ফরহাদ, তিনি তার ডিপার্টমেন্ট, সেটি হচ্ছে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, সেখানকার যে ছাত্রলীগের কমিটি, সেটিতে তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন এবং তিনি মানে তার হচ্ছে এখান থেকে কোনো পদত্যাগপত্র আমরা পাইনি। এরপর এরপরে জুলাই পরবর্তী পরে আমরা একটা সময় দেখি তিনি তো ছাত্রলীগ, তখনও তিনি আসলে ছাত্রলীগের পদেই আছেন এবং এখনও হয়তো তিনি আছেন, সেটি আমরা ধারণা করছি এবং ধারণা করেছি। এবং এরপরে দেখা গেল যে তিনি আসলে শিবিরের কমিটিতেও আছেন। তো এই জায়গা থেকে আমার রিটটি করা। কিন্তু আসলে কোন ফরহাদের বিরুদ্ধে? আমরা দেখছি যে ফরহাদ আরেকজন বিবৃতি দিয়েছেন যে আসলে এই ফরহাদ না ওই ফরহাদ। আচ্ছা, আমি যার বিরুদ্ধে করেছি তিনি এই ডাকসু নির্বাচনে প্রার্থিতা করছেন, সেই ফরহাদ, এস.এম. ফরহাদ। হ্যাঁ, তিনি শিবির সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ডাকসু নির্বাচনে। তো তিনি পড়েন হচ্ছে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট। এছাড়া আরেকজন ফরহাদের নাম আসছে সামনে, তিনি পড়েন ফার্সি ডিপার্টমেন্টে। তো তাদের দুজনের ডিপার্টমেন্ট আলাদা, তারা মানুষ আলাদা, তাদের সেশন আলাদা, কিন্তু তাদের হলটা এক। তো এই ক্ষেত্রে অনেকের কনফিউশন হচ্ছে। আমি ফার্সি ডিপার্টমেন্টের ফরহাদের বিষয়ে কিছু বলিনি, আমি আসলে ওই যে যিনি ডাকসু নির্বাচনে জিএস পদে দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে রিটটি করেছি। এই রিটটি করার পরে আমরা জানি, দেশের সবাই জানে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছিল আপনাকে ঘিরে এবং যিনি করেছিলেন তাকে আজকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে। এই ব্যাপারে আপনার সঙ্গেও আমার বেশ কয়েকবার কথা হয়েছে যে একটি নিরাপত্তা নিয়ে আপনি আশঙ্কা প্রকাশ করেছেন। নিরাপত্তার আশঙ্কা তো আছেই এবং সেটি যে নেই আসলে এই মতাদর্শিক লড়াই আমি নেমেছি। হ্যাঁ, এবং আমার প্রতিপক্ষ কোনো মানুষ না, আমি কোনো মানুষের বিরুদ্ধে দাঁড়াইনি। এটা খুব পরিষ্কার যে এক ধরনের মতাদর্শের বিরুদ্ধে যারা অসুন্দরের কথা বলে, ভায়োলেন্সের কথা বলে এবং কুৎসিত মানসিকতা ধারণ করে, তাদের বিরুদ্ধে আমার লড়াই, তাদের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি। এবং তাদের দ্বারা যে আমি হ্যারাসমেন্টের শিকার হব, তাদের দ্বারা আমি হুমকির শিকার হব, সেটা আমি জানতাম। এখন আরও সবাই হয়তো জানতে পারছে, সবাই আসলে জানতে পারছে যে আমি আসলে কিসের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এটা আরও পরিষ্কার
আসলে এখন হয়ে যাচ্ছে। যে হুমকি যিনি দিয়েছেন তার আমরা দেখেছি যে তার রাজনৈতিক সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি, আলী হোসেন নামে যিনি আছেন, এটা কি আসলে প্রমাণ বলতে কি ধরনের আমরা প্রমাণ? দেখেছি? আমি একটু বলি, শিবির ছাত্র শিবির থেকে বলা হচ্ছে তিনি ছাত্রদল থেকে বলা হচ্ছে তিনি শিবিরের, মানে দুই পক্ষেই তাদেরকে অন্যদিকে ঠেলে দিচ্ছে বল। আচ্ছা, মানে এটা আসলে অস্বীকার করার কিছু নেই যে তিনি ছাত্র শিবিরেরই কর্মী এবং সমর্থক, কারণ তার প্রোফাইলে একাধিক জায়গাতেই পাওয়া গেছে যে তিনি ছাত্র শিবিরের সাথে মানে ভীষণভাবে সম্পৃক্ত। সেটি তিনি অস্বীকার করলে করতে পারেন, মানে সেই অধিকারও তার আছে। নিশ্চয়ই তারা তাদের নিজেদের পরিচয় অস্বীকার করতে পারেন, যেটি শিবিরের রাজনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য। তারা নিজেদের পরিচয়কে গোপন করে এবং অস্বীকার করে আসলে রাজনীতিটা করেন। এই জায়গাটি তারা করতে পারেন এবং করছেন, কিন্তু এর যথেষ্ট পরিমাণ প্রমাণ, তথ্য, ছবি আছে যে তিনি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত এবং তাদের সাথে তিনি রাজনীতি করেন। জি, আপনি বলছেন যে তিনি শিবিরের সঙ্গে সম্পৃক্ত। ফাহমিদা, আপনার কাছে আবারও আমি আসবো। আমি এবার মিতু আক্তারের কাছে আসতে চাই। মিতু, আপনি নিশ্চয়ই শুনছিলেন তার কথাগুলি, আপনি এই বিষয়গুলিকে কিভাবে দেখেন? আপনি তো আলাদা একটি প্যানেল থেকে নির্বাচন করছেন, কিন্তু মানে আপনি আপনার নিজের জায়গা থেকে একটু বলবেন আমাদের। আসলে প্রথমত বলতে চাই যে ফাহমিদা যেরকম একজন মেয়ে, আমি মিতু একজন মেয়ে। এবং একটু আগে যে আলী হোসেনের কথা বললেন আপনি, আমি প্রথমত বলি যে আমি অনেক দিন ধরেই আসলে ভয়েস রেস করতে চাচ্ছিলাম যে দেখেন, ছাত্রলীগ বলেন, ছাত্র দল বলেন, বাম বলেন, ডান বলেন, মানে ডান আরও অনেক পন্থী আছে, সবারই কিন্তু একটা নির্দিষ্ট লিস্ট আছে যে কারা তাদের কমিটিতে আছে, কারা কাজ করছে ওদের সাথে, প্রত্যেকের নির্দিষ্ট লিস্ট আছে। কিন্তু একমাত্র আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির, যাদের আসলে শুধুমাত্র কয়েকজন, ওই 12 জনের একটা কমিটি দিয়ে ওরা হচ্ছে যে পুরো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে। এবং আমি যদি এখানে একটু ছাত্রী সংস্থাকে টেনে নিয়ে আসতে চাই, আমি বলবো যে আপনারা জানেন যে কিছুদিন আগে ছাত্রী সংস্থা হচ্ছে যে প্রকাশ করেছে, সেখানে প্যাডে শুধু তাদের দুইজনের নাম, একজন হচ্ছে ভিপি, আরেকজন হচ্ছে মানে ভিপি মিনস হচ্ছে যে সভাপতির নাম, আরেকজন হচ্ছে যে মানে সাধারণ সম্পাদকের নাম। তো আমি কি এটা বিশ্বাস করব যে হচ্ছে যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সভাপতি আর হচ্ছে যে সাধারণ সম্পাদক পুরো বিশ্ববিদ্যালয় ছাত্র সংস্থার লোক? আমরা তার কিছুদিন পরেই দেখেছি যে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনের যে ভর্তি কার্যক্রম চলছিল, সেখানে তারা বুথ বসিয়েছে এবং সেখানে অনেক মেয়েরা হচ্ছে যে ওই বুথে ছিল। তো অবশ্যই তারাও তাদের দলেরই কেউ না কেউ। তাহলে যদি হচ্ছে যে ওই লিস্টটা প্রকাশ না করে, বা ওরা তো 3টা স্তরে কাজ করে, একটা হচ্ছে তাদের নেতাকর্মী থাকে, দ্বিতীয়ত তাদের কর্মী থাকে, তৃতীয় স্তরে থাকে হচ্ছে তাদের সমর্থক বৃন্দ। এবং তারা কিন্তু প্রত্যেকটা মানুষ জানে যে হচ্ছে যে কারা কারা ওদের সাথে কাজ করতেছে, এবং ওদের কিছু ভলেন্টিয়ারিং টিমও আছে। তো আমাদের কথা সবসময় ছিল যে আপনারা আমাদের সাথে সহাবস্থানের রাজনীতি করবেন, আপনারা আপনাদের এই লিস্টটা প্রকাশ করেন, আমরা আপনাদেরকে ওয়ার্মলি ওয়েলকাম করতেছি। আপনারা আমাদের সাথে, এখন তো আর আসলে ওই 16 বছরের ফেসিবাদী আমলটা নাই যে আপনারা মানে শিবির বলে জায়েজ হয়ে যাবে মারা বা এরকম নাই। আপনারা 24 পরবর্তী একটা বাংলাদেশে অবস্থান করতেছেন, যেখানে সবার সহাবস্থানের রাজনীতি থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে 1 বছরের উপরে হয়ে গেছে, এখনো কিন্তু কোনো মোটা জায়গায় কোনো ধরনের বড় কোনো ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যায়নি কোনো রাজনৈতিক রোশানলে। তো সেই জায়গায় যখন আলী হোসেনকে আমরা দেখতে পাই, ইভেন ফরহাদ ভাইয়ের বক্তব্যটাই এমন ছিল, কালকে আমরা সংবাদমেলনে বলেছিলাম, ভাই বলেছে যে এখানে আসলে কিছু বলার নাই, মানে উনি বলেছেন যে লিস্ট করার কি আছে, কারা শিবির করে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা তো জানেনই যে কারা শিবির করে। তার মানে আমি তো অবশ্যই বলতে পারি একজন শিবির, মানে তার যদি আমি প্রোফাইল ঘাটি, যখন আমি দেখতেছি সে শিবিরকে সমর্থন করে অনেক কিছু অলরেডি আগেই দিয়েছে, পোস্ট করেছে, কথা বলেছে, অনলাইন অফলাইন কার্যক্রম দেখেছে, যখন আমি বুঝেই যাচ্ছি সে শিবির করতেছে, তার মানে তো আমাকে আর বলতে হচ্ছে না যে এটা শিবির করে না। কিন্তু ব্যাপারটা গিয়ে তখনই খারাপ লাগে যখন আসলে ওরা নিজেরা স্বীকার করতে চায় না, বা কোনো কিছু ঘটে গেলে যখন ওরা আসলে ডিনাই করে ফেলে জিনিসটাকে, যে মানে ওনারা আমার কর্মী না, ওনারা আমার সমর্থক না, এই জিনিসটা খারাপ লাগে। এখন আসি আসলে ওনাকে যে মানে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, এই যে গণদর্শন পদযাত্রা, মানে একটা মেয়ের জন্য এই ওয়ার্ডটা যে কতটুকু আসলে ভারী, সেটা আমি যদি ওনার জায়গায় থাকতাম তাহলে হয়তো আরো বেশি ফিল করতাম, বাট এখনও আমি ফিল করছি। আমি বলতে চাই যে ছেলেটাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু
এরকম যারা আছে, আমি জানি যে আরো একটা ছেলে এরকম মানে কমেন্ট করেছে, একটু আগে আমি দেখতে পেলাম। আপনি আমাকে বলছিলেন যে আপনার ইনবক্স দেখালে অনেক কিছু দেখতে পাবেন, আমরা ইনবক্স দেখতে চাই না সেই জায়গাগুলো। আপনি একটু বলবেন এই সাইবার বুলিং নিয়ে আসলে কি ধরনের মুখোমুখি পরিস্থিতির মুখোমুখি আপনাদের হতে হয়? আসলে জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমি আমার নিজের ইনবক্স যদি বলি, আমার ইনবক্সে এখনো পর্যন্ত ছাত্রলীগের কর্মীরা বহাল আছে। এছাড়াও আসলে আমরা দেখতে পাই যে যখন শিবির বিরুদ্ধে কোনো কথা তারা তো বলা হয়, নিষিদ্ধ, তারপরেও ছাত্রলীগের হ্যাঁ অনলাইন কার্যক্রম কিন্তু ওরা চালাচ্ছে এবং এখনো কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে তারা হচ্ছে যে এরকম সাইবার বুলিং করে যাচ্ছে। এটার পক্ষে কিন্তু আইসিটি মন্ত্রণালয় থেকে কিছু করা হচ্ছে না, বা আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং আমি বলবো যে আমাদের বাংলাদেশের যে আইসিটি সেক্টরটা আছে বা এই ধরনের যে আইনগুলো আছে, অ্যাক্টগুলো আছে, সেগুলো কিন্তু কোনো একদমই অকার্যকর বলা যায়, যে কোনো কার্যকারিতাই আসলে রাখে না। এছাড়া আমি বলবো যে শিবিরের বিরুদ্ধে গিয়ে যদি কোনো আমরা বিরুদ্ধাচরণ করি, আপনারা জানেন যে সারা দেশে এখন শিবিরের অনলাইন প্ল্যাটফর্ম এত অ্যাক্টিভ, কোনো একটা ওদের বিপক্ষে গেলে আসলে যেভাবে শুরু হয় আসলে ওদের বট বাহিনীর আক্রমণ, সেটা আসলে কোনোভাবে রুখে দেওয়া যায় না। আবার আসি হচ্ছে যে যদি এখন ধরেন এই যে ডাকসুকে কেন্দ্র করে কয়েকজন শিবিরের সাথে ইনক্লুসিভনেস দেখানোর জন্য প্যানেল করেছে, সেখানে কিছু ছাত্রদল নেতারাও আসলে সাইবার বুলিং করছে, যেটা আসলে অস্বীকার করার কিছু না। তবে আমি এখনো পর্যন্ত বলতে পারি যে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন, এবং আমার মনে হয়েছে যে ঝুমা বলে তাকে সাইবার বুলিং করা হয়েছে, সেই ঝুমাও কিন্তু স্ল্যাং ইউজ করে হচ্ছে যে পোস্ট করেছিল, এবং সেটার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। সেও কিন্তু অনেক বাজে একটা ওয়ার্ড ইউজ করে হচ্ছে সাইবার বুলিং করেছিল। তো যে আসলে বলবে তার তো আসলে বেস থাকা উচিত যে আমি যে বলতেছি আমার আসলে ব্যাকগ্রাউন্ডটা কি, আমি নিজে আসলে কতটুকু ভালো। তো আমি বলতে চাই যে সবাই আসলে সব দলেরই কোনো না কোনো কি বলে যে এই যে সাইবার বুলিং এর ব্যাপারটাতে অনেক কার্যকারিতা আছে, কিন্তু আমি বলতে চাই এই যে সাইবার বুলিংটা আছে সেক্ষেত্রে অবশ্যই আইসিটি মন্ত্রণালয়ের যেই আপনাদের যে অ্যাক্টগুলো আছে, যে আইনগুলো আছে, সেটাকে সচল করা উচিত, আরও কার্যকর করা উচিত, আরও এটা নিয়ে কাজ করে এই সাইবার বুলিং এর উপরে আপনাদের হচ্ছে যে আরও আইন পাশ করানো উচিত, যেন কোনো মেয়ে বা যে কেউ একজন বাংলাদেশের যে কোনো একটা নাগরিক যেন এইসব সাইবার বুলিং এর শিকার আসলে না হতে হয়। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে আবার ফাহমিদের কাছে আসতে চাই। ফাহমিদা, সাইবার বুলিং নিয়ে একটু কথা বলছিলেন মিতু। আপনি তো বললেন যে কত কুরুচিপূর্ণভাবে আপনাকে, এর বাইরে কি আপনাকে আরো সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে? অনলাইনে যেটি বললো মিতু, সেটার অনলাইনে তো অনেক বেশি সক্রিয় এই বট বাহিনী, বা বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট সংগঠনের বিরুদ্ধে কিছু বলা হলে, বা বিরুদ্ধেও সরাসরি কেউ যদি নাও বলে, তাদের মতাদর্শের যদি কেউ সামান্য বিরুদ্ধাচরণ করে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিং এর ঘটনা ঘটছে। ঘটছে, অবশ্যই ঘটছে, অনেক বেশি। মিতু বললেন নিষিদ্ধ ছাত্রলীগের যারা আছে, ছাত্র দলের কথা বললেন, শিবিরের কথা বললেন, 3টি সংগঠনের কথা বলছেন। আপনার কি এই ধরনের অভিজ্ঞতা আছে? সাইবার বুলিং এর আসলে কি আমি খুব বেশি দেখিনি, আমি এগুলি সাইবার বুলিং তো হয়, আমি জানি এটা হয়, আমি সবসময় এটার বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু আমি ব্যক্তিগত জীবনে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ওটার দিকে বেশি নজর দিই তাহলে আমার ব্যক্তিগত কাজ হ্যাম্পার হবে। তো সেই জন্য আমি এটাকে সবসময় আমার ব্যক্তিগত জীবন থেকে দূরে রেখেছি, এবং আমি আমার ফেসবুক সবকিছু একটু প্রাইভেট রাখার চেষ্টা করেছি। কিন্তু যখন আমার এই রিটের ঘটনাটি ঘটলো, তখন আসলে তখন এটি শুধুমাত্র সাইবার অ্যাটাকের ক্ষেত্রেই সীমাবদ্ধ যে আছে সেটা আমি বলবো না। আমি তো আমার মতামত সর্বক্ষেত্রেই প্রকাশ করে যাচ্ছি, এবং সেটার বিরুদ্ধাচরণ অসংখ্য মানুষ করছেন। আমি নারী বলে আমাকে সেটার জন্য থ্রেটের মুখোমুখি করছেন, বা অনেক ধরনের ডিহিউম্যানাইজেশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। যাই হোক, সবাইকে ধরে ধরে আমি বলতে পারবো না যে কে আসলে কোন উদ্দেশ্যে করছেন বা কার উদ্দেশ্যটা কি। নিশ্চয়ই যখন একজন মানুষ আর 10টা মানুষের থেকে আলাদা হয়ে কিছু একটা বলবেন, তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো অসংখ্য মানুষ দাঁড়িয়ে যাবে। আর আপনি যদি নারী হন, সেই জায়গা থেকে আপনি আসলে আপনার বিরুদ্ধে অ্যাটাকটা হবে আরো বেশি সংঘবদ্ধ। হ্যাঁ, সেটি আরো সেটার মূল আরো গভীরে, সেটি বলবো। কিন্তু ধরে ধরে সবাইকে আসলে সবার দিকে নজর দেওয়ার সময় হয়তো বা আমি পাই না। তো এই রিটের ঘটনার পরে আমি বলবো যে শুধু আমার যে ইনসিকিউরিটি বা অনিরাপত্তার যে বিষয়টি, সেটি শুধু অনলাইনে সীমাবদ্ধ না। আমি মনে করছি যে আমার উপর সরাসরি আঘাত আসারও এক ধরনের আশঙ্কা আছে। জি,
এবার আমি আসলে কিছু প্রশ্ন করতে চাই, দুজনের জন্যই একই প্রশ্ন। আসলে নির্বাচনের প্রার্থী হওয়ার কারণ কি? ডাকসু নির্বাচনে আপনি কেন প্রার্থী হলেন? আপনি তো, আমি যতদূর জানি যে আপনার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না কখনোই। সেটার কোন জায়গা থেকে আপনি এলেন রাজনীতিতে? এটা এক ধরনের ইতিহাসের প্রতি এক ধরনের দায়িত্ববোধ, দায়বদ্ধতা থেকে আমি এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি। এর আগে রাজনীতিতে আসার যে আমার সুযোগ ছিল না সেটা আমি বলবো না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও অনেক রাজনৈতিক সংগঠন ছিল, রাজনৈতিক কর্মকাণ্ড ছিল, কিন্তু আমি আসলে আমার যে একাডেমিক কাজকর্ম এবং আমার শিল্পচর্চা, আমি চারুকলায় পড়ছি এবং আমি ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্টে পড়ি, তো সেই জায়গাটিতে আমি নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। এরপর যখন আমি দেখলাম যে আমরা আসলে ইতিহাসের এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে আসলে আমাদের যে ঐতিহাসিক গৌরব, ঐতিহাসিক যে আমাদের বাংলাদেশ জন্মের যে ইতিহাস, আমাদের স্বাধিকার আন্দোলনের যে মূল ইতিহাস, সেটির বিরুদ্ধে আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে কাজ করা হচ্ছে, যেটি আমি ব্যক্তিগতভাবে মনে করেছি। তো আমার কাছে মনে হয়েছে যদি আমি আমার শিল্পী সত্তা থেকেও এই জায়গাটিকে অনুভব করি, নিশ্চয়ই আমি এর বিরুদ্ধে আমার শৈল্পিক প্রতিবাদ করতে পারতাম, কিন্তু একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এবং একজন শিল্পী হিসেবে একই সঙ্গে আমার মনে হয়েছে যে এই সময়ে আমাদের মতো মানুষের রাজনীতিতে আসা খুব দরকারি। এবং আমরা বলছিলাম যে 24-এর আন্দোলনে যেটি ঘটেছে, 24-এর আন্দোলনে সবাই আসলে বাংলাদেশকে আরো নতুন করে ঢেলে সাজানোর জন্য এক ধরনের আশাবাদী হয়েই তারা রাস্তায় নেমেছিলেন। একটা নতুন করে সবকিছু করার একটা আকাঙ্ক্ষা ছিল এবং বলা হচ্ছিল যে আমি বিকল্প, কিন্তু সেই বিকল্প আসলে কারা? আমরা কিন্তু এরপরে খুব খুব ভালো বিকল্প যে আমরা পেয়েছি, দেখেছি, এবং তারা যে প্রগতির কথা বলছেন, প্রগতির সাথে আছেন, শিল্পের সাথে আছেন, সাহিত্যের সাথে আছেন, সংস্কৃতির সাথে আছেন, আমরা কিন্তু বা সুন্দরের সাথে আছেন, আমরা কিন্তু তা দেখিনি। তো আমার কাছে মনে হয়েছে আমি বিকল্প। চমৎকার উত্তর দিয়েছেন। আমি মিতুর কাছে আসতে চাই। মিতু, আপনি জানি যে 1 বছর আগে থেকেই আপনি গত 24-এর আন্দোলনেও ছিলেন, সেই জায়গা থেকে আপনার রাজনীতিতে প্রার্থী হওয়ার কি কারণ কি আসলে? আসলে ডাকসু তো হচ্ছে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের একটা প্রতিনিধিত্ব তুলে ধরে, যেখান থেকে আসলে একটা নেতৃত্ব তৈরি হয়। তো আমি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে সামনের সারিতে থাকা, সেটাই আমার প্রথম আসলে এরকম মুভমেন্ট। এবং তারপর থেকে জানেন যে আমি 11 তারিখে একটি গান গাওয়ার পর, একটা শাহবাগে দাঁড়িয়ে একটি গান গিয়েছিলাম সন্ধ্যার দিকে। সেই গান গাওয়ার পর আমি পুরো বাংলাদেশে মোটামুটি বলা যায় একটু 11 জুলাই গত বছরের 11 জুলাই আমি গান গাওয়ার পর সেটা আসলে পুরো বাংলাদেশে আসলে ছড়িয়ে যায়। এই ছড়িয়ে যাওয়ার পর আসলে আমাকে মোটামুটি সবাই চিনে, কম বেশি সবাই চিনে। এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট যে আমাকে সবাই চিনে। এবং আমি জুলাই পরবর্তী সময়ে ক্যাম্পাসে অনেক ধরনের কাজ করি, কাজের সাথে যুক্ত হয়ে যাই। যেরকম আমি গ্রিন ফিউচার ফাউন্ডেশন, যেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এখন অ্যালাইন করে কাজ করছে, সেটার আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। তারা পরিবেশ নিয়ে কাজ করে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় কাজ করে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাতে কাজ করছে। তো সেখানে তারা শাটল সার্ভিস চালু করেছে এবং পরিবেশ রিলেটেড অনেক কাজ করছে। যেরকম আপনারা জানেন যে কিছুদিন আগে কিছু কনস্ট্রাকশনের কাজের জন্য মল চত্বর একদম ঘাসবিহীন হয়ে গিয়েছিল, সেখানে একদম গাছ লাগানো থেকে ঘাস সব কিছু হচ্ছে যে আমাদের এই পরিবেশ সংসদ এবং হচ্ছে গ্রিন ফিউচার ফাউন্ডেশন এবং আরবরি কালচার, এগুলো সবাই অ্যালাইন করে এই কাজগুলো করেছে। তো আমি এগুলোর সাথে সরাসরি যুক্ত ছিলাম। তাছাড়া আসি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের, ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য দুইটা মৌলিক জিনিস দরকার। একটা হচ্ছে তার বেঁচে থাকার জন্য একদম সর্বপ্রথম খাদ্য দরকার, তারপর দরকার হচ্ছে তার পড়ার একটা ভালো পরিবেশ। এবং আমি মিতু আক্তার, সবাই যেহেতু আমাকে আগে থেকে একটু পরিচিত চিনে, তো সবাই ভাবছিল যে আমি হচ্ছে জিএস বা এজিএস এই পদটাতে করলে হয়তো ভালো করতাম। কিন্তু আমি মিতু মনে করলাম যে আমি এই তফসিল ঘোষণার আগে থেকেই, ডাকসুর তফসিল ঘোষণার আগে থেকে আমি ক্যাম্পাসে অনেক কাজ যেহেতু করেছি এবং এই রিলেটেড কাজ করেছি, যেরকম ক্যান্টিন ক্যাফেটেরিয়াতে ঘুরে ঘুরে দেখছিলাম যে কাদের আসলে তাদের কি সমস্যা হচ্ছে, তারা খেতে পারছে না, কি সমস্যা হচ্ছে। আমার হলের যে ক্যান্টিন মালিক ছিল, আপনি কালকে ধরা পড়েছে, সে আমাদেরকে মরা মুরগির মাংস খাওয়াতো এবং পচা মাছ সে ফ্রিজিং করে রাখতো। সে কালকে ঢাকা কলেজে, এখনকার ঘটনা, হ্যাঁ গতকালকের ঘটনা, আসলে এটা শুনে 10 বছর ধরে সে আমাদের ক্যান্টিন চালাতো। এই ক্যান্টিন মালিককে আমরা পরিবর্তন করেছিলাম কিছুদিন আগে, কিন্তু যখন আমরা শুনতে পারলাম যে এই মানুষটাই আমাদের ক্যান্টিনে এরকম পচা মুরগির মাংস মরা মুরগির মাংস খেয়েছে, পচা মাছ ফ্রিজিং করে রাখতো, সেটা শুনে আসলে গা গুলানোর মতো অবস্থা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের তৈরি হয়েছে। এখন এই জিনিসগুলো নিয়ে আমি অনেক আগে থেকে কাজ করছিলাম। তো আমার ডাকসু করার সম্ভাবনা ছিল না, যেহেতু আমি অলরেডি মাস্টার শেষ করে ফেলেছি। তো এরপর আমার মনে হলো যে আমি একটা একক
মিতু হিসেবে কাজ করতে পারবো না যদি আমি ডাকসু থেকে এই কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদকে দাঁড়াতে পারি। তাহলে আমি পুরো ভার্সিটির যে খাদ্যের জায়গাটা এবং হচ্ছে যে তাদের পড়ার যে পরিবেশের জায়গাটা আমি ঠিক করতে পারবো। আমার পিছনে একটা বড় শক্তি তৈরি হবে, আমি প্রশাসনকে চাপ প্রয়োগ করতে পারবো এবং বিশ্ববিদ্যালয়ে মিনিমাম যে খাদ্যের চাহিদা আছে, পড়ার পরিবেশ দরকার, সেটাতে আমি কাজ করতে পারবো। এবং এই জন্যই আসলে আমার ডাকসু নির্বাচনে এই পদে আসলে নির্বাচন করার কারণ আমার আগ্রহের জায়গা হচ্ছে এটা। মানে আপনি নিজে নিজে একটা চ্যালেঞ্জ তৈরি করেছেন যে আমাকে এই কাজগুলো করতেই হবে, এবং একটা স্টুডেন্টকে হচ্ছে যে আমার ভালোভাবে তাকে কিভাবে রাখা যায় সেই ভালো রাখার দায়িত্বটা নিতে চাই। জি, এ পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবার আমি আসছি। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের আজকের বিষয়ে ডাকসু নির্বাচন এবং সাইবার বুলিং। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডাকসু নির্বাচনে অপরাজয় 71, অদম্য 24 প্যানেলের প্রার্থী ফাহমিদা আলম এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী মিতু আক্তার। দুজনের কাছে একই রকম প্রশ্ন ছিল যে আপনারা কেন নির্বাচন করছেন। আরেকটি বিষয় আসি, এবার আমি ফাহমিদা আলমকে দিয়ে শুরু করতে চাই। ডাকসু নির্বাচনে আসলে নারী প্রার্থীদের পরিবেশ কেমন মনে হচ্ছে আপনার কাছে এখন? নারী প্রার্থীদের তো একটা বড় সংখ্যা অংশগ্রহণ করতে আমরা দেখছি, যেটি আগে আমরা মানে সেভাবে দেখিনি। যদিও ডাকসু নির্বাচনই খুবই রেয়ার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটি প্রতি বছরই হওয়ার কথা ছিল এবং শিক্ষার্থীদের কাছ থেকে নেতৃত্ব উঠে আসার কথা ছিল, কিন্তু সেটি আসলে রাজনৈতিক দল দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাওয়ার কারণে আমরা শিক্ষার্থীদের নেতৃত্ব এবং ছাত্র রাজনীতির যে মূল ফ্লেভার সেটি থেকে বঞ্চিত হয়েছি। তো 19 সালের পর এই 25 সালে এসে যে ডাকসু নির্বাচন হচ্ছে সেটিতে নারীদের যথেষ্ট অংশগ্রহণ আছে এবং আমি মনে করি যে মানে সামনের দিনগুলোতে আমরা আরও বেশি নারী নেতৃত্ব দেখতে পাবো, যেহেতু মানে মিতু আপু, আমি এবং আরও যারা আছেন তারা এইসব সাইবার বুলিংয়ের শিকার হয়েও তারা এটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এটার বিরুদ্ধে কথা বলতে পারছেন এবং তারা দমে যাননি। এবং আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে আমি চেষ্টা করছি যাতে মানে এই ধারাটি তৈরি করা যায়, নারীরা যেন দমে না যান, নারীরা যেন মনে রাখেন যে আসলে তার যে মর্যাদা, তার যে সম্মান, সেটি অন্যের মন্তব্যের উপর নির্ভর করে না। আপনাকে মানে অন্য কেউ আপনাকে কিভাবে দেখছে, আপনাকে কিভাবে ডিফাইন করছে, তার উপর আসলে আপনার পরিচয়, আপনার মর্যাদা নির্ভর করে না। তো সেই জায়গা থেকে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, আর আমরাও চালিয়ে যাব, আমরা সবসময় থাকবো। আপনি নিশ্চয়ই জানেন যে ডাকসুর ইতিহাসে স্বাধীনতার আগে বা পরের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে বামদের একটা সবসময় কি এগিয়ে থাকে দেখেছি। এবার কি মনে হয়, এবার আসলে বাম জোটের পক্ষ থেকে আপনাদের সম্ভাবনা কতটুকু মনে হয়? অনেক ধরনের রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, মানে অনেক রাজনৈতিক দল, অনেকগুলি দল। তো সেখানে মানে এইটা অবশ্যই এক ধরনের গণতান্ত্রিক প্র্যাকটিস বলে আমি মনে করব। এখানে আপনার ডানপন্থী, বামপন্থী সব ধরনের এবং তাদের বিভিন্ন ফ্র্যাকশন, মানে এ টিম, বি টিম, সি টিমও বলা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করছি এই ডাকসু মানে এই 2025 নির্বাচনটা সবচেয়ে মজার বিষয় হলো এখানে সবারই আসলে সমান সম্ভাবনা আছে এবং আগে থেকে বলা যাচ্ছে না যে কার দিক থেকে আসলে ফাইনালি জিতবে। আসলে আমি আপনার কাছে আবার আসবো, আমি আবার মিতুর কাছে আসতে চাই। প্রচারণা কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। আমার মনে হয় যে আমি প্রথম থেকে একদম প্ল্যান্ড ওয়েতে আগিয়েছি। আমি শুরু থেকেই কিছু যেভাবে আসলে একটা নির্বাচনী প্রচারণা করা লাগে, যেরকম ধরেন যে আমি বললাম যে আমি তফসিল ঘোষণার অনেক আগে থেকে এই কাজগুলো শুরু করেছিলাম, তো সেগুলো আমাকে অনেক বেশি ব্যাকআপ দিয়েছে। আমি তফসিল ঘোষণার পরও আমি বিভিন্ন বুথ বসিয়েছিলাম যে আমি যে ইশতেহার তৈরি করব, সেই ইশতেহারগুলো আসলে কী নিয়ে তৈরি করব। আমি তো অবশ্যই চেষ্টা করব যে শিক্ষার্থীরা যারা আছে, যারা আমাকে ভোট দিবে, তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়েই তো কাজ করার জন্য আমি ইশতেহার তৈরি করব। তো আমি বিভিন্ন জায়গায় বুথ বসিয়ে সেই আগে তাদের সমস্যাগুলো শুনেছি, তারা আসলে আমাকে কেমন ইশতেহার চাই সেগুলো নিয়ে আমি তাদের মতামত নিয়েছি। নেওয়ার পর আমি আমার ইশতেহার তৈরি করেছি এবং আমার ইশতেহারটা আমি মনে করি যে অন্যান্য প্রার্থীদের থেকে অনেক বেশি রিয়ালিস্টিক এবং যে মানে
এক্সিকিউট করার মতো ইশতেহার। আমি খুবই মানে সিম্পল ইশতেহার তৈরি করেছি। যেরকম যদি আমি একটার মানে একটা উদাহরণ দিই আপনাকে, আমার প্রথম ইশতেহার হচ্ছে যে আমরা জানি 1921 সাল থেকে হচ্ছে কলা অনুষদ এবং বিজ্ঞান অনুষদে মেয়েদের জন্য 2 থেকে 3টা কমন রুম থাকলেও ছেলেদের জন্য কিন্তু কমন রুম নেই, এবং ছেলেরা সবসময় এই জায়গাতে বঞ্চিত। তো আমার প্রথম ইশতেহার ছেলেদেরকে নিয়ে, যে ছেলেদের জন্য কমন রুম সংযোজন করব। একটা মোটা দাগে ইশতেহার হচ্ছে যে আমাদের যে মেয়েদের কমন রুমগুলো আছে সেখানে কিন্তু কোনো ব্রেস্ট ফিডিং কর্নার নাই। একটা মেয়ে যখন মা হয়ে ক্যাম্পাসে আসে অনেক কষ্ট করে তার বেবিকে নিয়ে আসে, কিন্তু তখন তার বেবিকে খাওয়ানোর মতো কোনো প্লেস নাই। তো সেই জায়গায় আমি একটা ব্রেস্ট ফিডিং কর্নার করব। যে মেয়েরা নামাজ পড়ে সেই নামাজের রুমগুলো একদমই মানে পরিপাটি না, সেই নামাজ রুমগুলোকে সুন্দর করার দায়িত্বও আমার, আমি যদি নির্বাচনে জিতি ইনশাল্লাহ। তারপর আমি আসি হচ্ছে যে আমরা জানি যে ডাকসু এবং টেসি ক্যাফেটেরিয়া ট্রেডিশনাল ফুড চলে। যেরকম আপনি জানেন যে 1 টাকায় চা পাওয়া যায়, 10 টাকার মধ্যে আপনি চা, সিঙ্গারা, সমোসা সব পেয়ে যাচ্ছেন। তো এই ট্রেডিশনাল ফুডের বাইরে গিয়ে এগুলো কিন্তু আসলে একটা শিক্ষার্থীর খাদ্যের চাহিদা মেটায় না। তো এই ট্রেডিশনাল ফুড যদি কেউ খেতে চায় বা কোনো বিদেশি আসে, কোনো দর্শনার্থী আসে, তারা খেতে পারবে, তাদের জন্য রাখা হবে। কিন্তু একটা শিক্ষার্থীর খাদ্যের চাহিদা পূরণ করার জন্য ধরেন টিএসসি এবং ডাকসু ক্যাফেটেরিয়াতে রেগুলার খাবার সার্ভ করা হবে, সেটাও আমার একটা ইশতেহার আছে। এরকম বাস্তবিক কিছু ইশতেহার সাজিয়ে আমি আমার নির্বাচনী প্রচারণা করছি। এবং বললামই আগে যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান থেকে যেহেতু আমি একজন সামনের সারির যোদ্ধা হিসেবে পরিচিত, সবাই মোটামুটি আমাকে চিনে এবং খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। কারণ এই পর্যন্ত আমার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপ কিছু নেই, বা আমি এখনো কোনো ব্যাশিংয়ের শিকার হইনি আলহামদুলিল্লাহ, বা আমি বলতে পারি যে আমার ইমেজটা এখনো পর্যন্ত ক্লিন আছে। তো সেই জায়গায় আমি খুবই পজিটিভ এবং পজিটিভ সাড়া পাচ্ছি। আপনাদের যদি দোয়া থাকে, সবার দোয়া থাকলে আমি ইনশাল্লাহ জিতে ফেলবো। জি, সবারই দোয়া আছে নিশ্চয়ই। ভালো ভালো কাজ করবেন আপনারা, সামনে এগিয়ে যাবেন। ফাহমিদার কাছে আসতে চাই, আপনার লক্ষ্যটা কি, পরিকল্পনাটা কি যদি আপনি নির্বাচন? জি, তো যেটি বলছিলাম যে আমার নির্বাচনে দাঁড়ানোর মূল জায়গা হচ্ছে যে ইতিহাসের সংকটটি থেকে এবং আমাদের ইতিহাসকে বিকৃতি থেকে রক্ষা করা, সেটিকে যেভাবে করা যায়। আর অন্যতম আরেকটি বিষয় হচ্ছে তরুণদের মধ্যে এর স্পিরিটটাকে সঞ্চার করা। সেটি করার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেগুলি করা যায় এবং করা উচিত বলে আমি মনে করি সেগুলি করব। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের গণহত্যার যে ইতিহাস আছে, মুক্তিযুদ্ধ হচ্ছে আসলে দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে সবার ছিল, সবাই এটি দ্বারা অ্যাফেক্টেড হয়েছেন। এবং এটি আসলে কোনো একক রাজনৈতিক দলের না, সম্পত্তি না। হ্যাঁ, এবং এটিকে শুধু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলে হবে না, এবং এটিকে আসলে একাডেমিকলি পাঠ করতে হবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে। এটি তো ধরেন একটি জাতীয় ইস্যু, অনেক বড় একটি ইস্যু। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি সেটি বলছি, আমাদের শুধু যদি এই পুরো দেশের গণহত্যার স্পটগুলিকে বাদ দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্পটগুলির দিকেও দেখি, সেখানে দেখা যাবে যে আমাদের যে জগন্নাথ হল, শামসুন্নাহার হল, রোকেয়া হল, তারপর জহুরুল হক হল, ফুলার রোডের যে শিক্ষক আবাসিক জায়গাগুলি আছে, মধুর ক্যান্টিন, পুরো বিশ্ববিদ্যালয় কিন্তু গণহত্যার একটি স্পট ছিল। এছাড়াও যদি বলি যে আমাদের স্বাধিকার আন্দোলনের যত মুভমেন্ট হয়েছে, ৭১ পূর্ববর্তী এবং পরবর্তী, ৭১-এর পূর্বে আমাদের ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, এরপরে যত স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন আছে, সেই সবই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলির কেন্দ্রবিন্দু হিসেবে আমরা জানি এবং ইতিহাসে আমরা দেখেছি। তো এই ইতিহাসগুলোকে আসলে পুনঃপাঠ করা এবং এই ইতিহাসগুলিকে নতুনদের মধ্যে ছড়িয়ে দেওয়া। দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে পড়েন অনেক শিক্ষার্থী, নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে আসছেন, কিন্তু তারা জানছেন না যে তারা ইতিহাসের কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা ইতিহাসে এই জায়গাটির কি ভূমিকা ছিল। সেটিকে ধারণ না করলে আমার মনে হয় না যে, স্পিরিটটাকে না জানলে এবং ধারণ না করলে আমার মনে হয় না যে আমাদের শিল্প, সাহিত্য, শিক্ষা, গবেষণা কোনো ক্ষেত্রেই খুব বেশি উন্নতি করা সম্ভব। তো এই জায়গাটিতে কাজ করব। এই প্রমাণ যেগুলি আছে বা যেই সব স্পট আছে, গণহত্যার দলিল প্রমাণ যেগুলি আছে, সেগুলি আসলে সবার জন্য অ্যাভেলেবল করা, সেটি অফলাইন হোক অনলাইন হোক, সবভাবেই আর্কাইভের ব্যবস্থা করা। এছাড়াও মুক্তিযুদ্ধ ভিত্তিক হোক বা ইতিহাস ভিত্তিক সব সেমিনার, বিতর্ক এবং গবেষণার জন্য আলাদা করে কাজ করা, যাতে সবাই গবেষণাতে উদ্বুদ্ধ হয়। এই বিষয়ক, ইতিহাস বিষয়ক, নিজের আত্মপরিচয় বিষয়ক গবেষণা, সেগুলিকে আসলে সামনে নিয়ে আসা। এবং আরও যদি বলি, আমার অন্যতম একটি বিষয় হচ্ছে সর্বক্ষেত্রে গণতান্ত্রিক একটি প্র্যাকটিস তৈরি করা।
মুক্তিযুদ্ধ এবং অন্যান্য সকল আন্দোলন সেটি আসলে কোনো মানে সবার অংশগ্রহণেই হয়েছিল। তো সেটির মূল বিষয়টি হচ্ছে এখানে সাম্যের একটি বিষয় ছিল, যে দল মত শ্রেণী পেশা নির্বিশেষে সবার সমান অংশগ্রহণ, সব কিছুতে সবার সমান মত প্রকাশের অধিকার, সবার সমান ন্যায় বিচার পাওয়ার অধিকার, সেটিকে আমি আসলে সর্বক্ষেত্রে সমুন্নত করতে চাই। এছাড়াও মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে খুব বেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকে না, শিক্ষার্থীদের মতামতকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। দেখা যায় যে মানে শিক্ষকের সাথে অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীদের এক ধরনের গ্যাপ তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমি চাইবো যে গণতান্ত্রিক একটি প্র্যাকটিসের মাধ্যমে শিক্ষক নির্বাচন করা হোক, যেটি শিক্ষার্থী বান্ধব এবং একাডেমিক একটি ক্যাম্পাস তৈরি করতে সহায়তা করবে। এরপর নারীর বিষয়ে যদি বলি, নারীর যেই অধিকার, নারীর ব্যক্তিগতভাবে মানে নারীকে আলাদা করে তার নিরাপত্তার যেই কনসার্ন, সেটিকে সবসময় আমি আমার কাজের সামনের দিকে রাখতে চাই। এই যে সাইবার বুলিং এর কথা আমি বলছিলাম, সেটা কিন্তু নারী পরিচয়ের জন্যই অনেকে মানে বিশেষ করে এই বুলিং এর শিকার হতে হয়। এমনকি মানে যদি অনলাইনের কথা না মানে অনলাইনের বিষয়টি আমরা সরে গিয়ে অফলাইনের কথা বলি বা ফিজিক্যালি বলি, আমাদের নারী শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের মধ্যেও নিরাপদ না। মানে দিনে রাতে যে কোনো সময় আসলে যে কোনো বহিরাগত হোক, এমনকি আমাদের সহপাঠী যিনি আমাকে হুমকি দিয়েছেন, এরকম অসংখ্য সহপাঠী, অসংখ্য মানুষ আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো নারীর নিরাপত্তার বিষয়টিকে সবার আগে প্রশাসনের মাথায় নেওয়া উচিত বা প্রশাসনের এই বিষয়ে সতর্ক থাকা উচিত। এই বিষয়টিকে আমি সবসময় নেগোসিয়েশনের মধ্যে এবং আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে নারীর জন্য একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করা যায় দিনে রাতে সবসময়। এবং আরও যদি বলি যে আমার যেসব সহপাঠী যারা আমাকে এই হুমকি দিয়েছেন, হ্যাঁ, এবং মানে শুধু তারা দুজন হয়তো প্রকাশ করেছেন বা আমাদের সামনে এসেছে এমন না, হয়তো তারা নিজেদের মধ্যেই অনেক আলাপ এরকম করতে থাকেন নারীদেরকে নিয়ে। আমি চাইবো যে এই সমস্যাগুলিকে আসলে গোড়া থেকে কিভাবে ঠিক করা যায়, কিভাবে এই মানসিকতাটাকে পরিবর্তন করা যায়, সেটি বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করে হোক, এমনকি সাংস্কৃতিক অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে হোক, বা মানে জ্ঞানতাত্ত্বিক বা সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যমে হোক, সেটি আমি সবসময় চেষ্টা করে যাব। জি, আপনার কাছে আবারও আসবো। আমি মিতুর কাছে আসতে চাই যে নিরাপত্তার একটি কথা বলছিলেন ফাহমিদা, যে আসলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার একটি বড় একটি ইস্যু আছে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব উন্মুক্ত একটি ক্যাম্পাস, এখানে যে কেউ সহজে যে কোনো জায়গা দিয়ে ঢুকতে পারে। আমার প্রশ্ন যে ডাকসু নির্বাচনে কি আসলে কোনো আশঙ্কার জায়গা আছে কি? আসলে আশঙ্কার জায়গা আছে, আবার এখন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেই অনুযায়ী আবার নেই বলা যায়। কিন্তু অবশ্যই নিরাপত্তার একটা সমস্যা সবসময় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যায়। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য সেফ না, কারণ কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব থেকে বেশি উদ্বাস্ত মানুষজন আসলে এসে বসবাস করে। আপনি জানেন যে একদম শাহবাগ থেকে শুরু করে সেই দোয়েল চত্বর পর্যন্ত, দোয়েল চত্বর ওই পাশে চারপাশ দিয়ে খোলা একটা জায়গা। এবং আপনি জানেন কিছুদিন আগে কিন্তু সাম্য হত্যার যে ঘটনাটা আছে সেটাকে কেন্দ্র করে কিন্তু উদ্যান বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্যান হচ্ছে যে পার্কের মতো করে তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু আপনি জানেন যে তার পাশেই আবার একটা আখড়া তৈরি হয়েছে, তিন নেতার মাজার বলে আমরা যেটাকে চিনি, ঢাকা গেটের জায়গাটা, সেখানে আবার যে আখড়াটা সোহরাওয়ার্দী উদ্যানে ছিল সেই একই আখড়া এখন হচ্ছে সেখানে স্থানান্তর হয়েছে। আপনি জানেন যে এত মানে ভবঘুরে মানুষজন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকে, একটা মেয়ে যখন খুব ভোরবেলা যাবে বা কোনো এক রাতে থাকতে পারে, রাতে সে ক্যাম্পাসে স্টে করতে পারে, তখন আসলে সে নিরাপদ না। কারণ আমি মিতু কখনো রাতের বেলা একা ক্যাম্পাসে স্টে করি নাই আজ পর্যন্ত। আমি কিন্তু একদম যে সব 6টার সময় হলে ঢুকে থাকার মানুষ এরকম কিন্তু না, কিন্তু আমি মিতু কখনো রাতের বেলা মানে 11টা 12টার পর আমি ক্যাম্পাসে থাকি নাই, কারণ আমার অবশ্যই নিরাপত্তার কনসার্ন আছে। আমি থাকতে গেলে অবশ্যই আগে এই জিনিসটা ফিল করি যে আমার সাথে হয়তো 2-3 জন ফ্রেন্ড থাকবে বা কেউ থাকবে, বা আমি কোনো একটা কাজে বা কোনো একটা প্রোগ্রামে আটকাইছি। তাহলে এখন দেখেন যে 14ই জুলাই আমাদের একটা প্রোগ্রাম করেছে নারীদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সেখানে কিন্তু তাদেরকে একদম পুরো মানে 7টা জায়গায় আগে থেকে পুলিশ বলেন বা বিভিন্ন হচ্ছে শৃঙ্খলা রক্ষামূলক কমিটি আছে তাদেরকে এখানে দাঁড় করায় রেখে ক্যাম্পাসটাকে বহিরামুক্ত করে তারপরে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা লাগছে। তার মানে মেয়ে ইস্যুতে এত যদি সবসময় মানে এরকম করেই যদি আসলে ক্যাম্পাসে একটা মেয়েদের অনুষ্ঠান প্রোগ্রাম অ্যারেঞ্জ করতো, তার মানে বুঝেন যে অবশ্যই মেয়েদের এই ক্যাম্পাসে নিরাপত্তার অভাব রয়েছে। আরেকটি বিষয় আছে যে মেয়েরা কখন হলে ঢুকবে কখন ঢুকবে না, কিছু বিষয় তো এটা আছে, এই বিষয়গুলি আসলে কি একটু ক্লিয়ার করবেন? মেয়েদের আসলে কয়টা
আপনারা কি দাবি করেন? আমি আমাদের হল যেটা আমি বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী ছিলাম, বর্তমানে রোকে হলে অ্যাটাচ হয়েছে, এখনো উঠি নাই। আমার হলে নিয়ম ছিল যে 10টা পর্যন্ত ঢোকা যাবে। আমি যদি লেট পারমিট নেই, যদি হচ্ছে যে আগে থেকেই আমার একটা আবেদনপত্র লেখা থাকে, তাহলে আমি 10:30 পর্যন্ত ঢুকতে পারবো। কিন্তু জুলাই আগস্ট পরবর্তী সময় শামসুন্নাহার হলে সেটা 12টা পর্যন্ত করা হয়েছে, এবং রোকে হলে সেটা হয়তো বা 11টা পর্যন্ত করা হয়েছে। কিন্তু আমাদের হলে কিন্তু সেটা এখনো পর্যন্ত 10:30টাই রয়ে গেছে। কিন্তু আমি তো মনে করি যে আমাদের যেহেতু একটা মেয়েরা সেন্সিটিভ ইস্যু, সেই জায়গা থেকে আমার মনে হয় যে 11টা পর্যন্ত জেনারেল রাখা যেতে পারে এবং লেট গেট হিসেবে 12টা রাখা যেতে পারে। তবে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে যে কোনো মেয়ে যখন ইচ্ছা, তখন যখন ইচ্ছা বলতে কি, যখন ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হবে তখন যেন হলে ঢুকতে পারে। আরেকটা কথা বলি এখানে, যে আমি একটু নির্বাচনী প্রচারণায় এসে আসলে মেয়েরা যে বৈষম্যের শিকার হচ্ছে, এই যে হল কেন্দ্রিক, মেয়েদের হল কেন্দ্রিক, সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। ধরেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18টা হল আছে, তার মধ্যে 5টা মেয়েদের হল, বাকি 13টা কিন্তু ছেলেদের হল। তো একটা ছেলে আরেকটা ছেলেদের হলে ইজিলি রাতের 1টা নাই, 2টা নাই, 10টা নাই, 5টা নাই ঢুকতে পারে, কিন্তু একটা মেয়ে কিন্তু আরেকটা হলেই ঢুকতে পারে না। এখন নির্বাচনী প্রচারণার সময় আমরা যখন যাচ্ছি, আমাদেরকে আগে থেকে পারমিশন নিয়ে যেতে হচ্ছে যে আমরা হচ্ছে যে আপনাদের হলে ঢুকবো, আমার জন্য একটা কার্ড অলরেডি তারা তাহলে রেডি করে রাখবে, এবং আমাকে অবশ্যই সেই হল থেকে 10টার আগে বের হয়ে যেতে হবে। মানে রাতে 10টার পরে আমি কোনো প্রচারণা চালাতে পারবো না। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ছেলেরা কিন্তু রাতে 10টার পরে যাওয়া আসলে শুরু করে আসলে। তো একটা ছেলে প্রার্থী সেন্ট্রালে দাঁড়িয়েছে, সে কিন্তু তার 13টা হল অলরেডি কভার করে ফেলতেছে, প্রত্যেকটা রুমে রুমে যাওয়ার সুযোগ পেয়ে এবং যে কোনো সময় গিয়ে। আমি মিতু আক্তার, আমরা যারা মেয়ে প্রার্থী আছি সবার পক্ষ থেকে বলতে চাই যে আমরা 5টা হলেই আসলে মানে ফর্মালিটিস মেনটেন করে ঢুকতে হচ্ছে। আমি তাহলে আসলে একটা ছেলের থেকে একটা মেয়ে হয়ে এমনি আসলে পিছিয়ে গেলাম। আমার নিজের চোখে দেখা যায় ক্যাম্পাসের ভিতরে ভবঘুরের লোকরা এমনও আছে যারা হচ্ছে তাদের কি বলে যে গোপনাঙ্গ দিয়ে হচ্ছে যে একদম বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি করছেন, একদম রোকেয়া হলের সামনে করছেন। তাছাড়া আমি দেখেছি আমার রুমমেট শিউলি, সে হচ্ছে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমাদের 2টা হল কিন্তু দূরে, একদম নিউ মার্কেটের পিছনের দিকে। এই যে কথা বলছেন সেটা কি এখনো আছে? আমি নিজে কিছুদিন আগে যখন সকালবেলা কোনো একটা প্রোগ্রাম থেকে ব্যাক করছিলাম, যে আমি সারা রাত হয়তো বা কোথাও বিশ্ববিদ্যালয় প্রশাসন কি জানে না? আসলে জানে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিন্তু কিছু প্রক্টরিয়াল বডিও আছে, প্রক্টরিয়াল টিম কাজ করে, গাড়ি থাকলে সেখান থেকে যে কোনো সময়। কিন্তু ধরেন যে সারা রাতে যে ডিউটিটা, ওটা কিন্তু অ্যাক্টিভ ডিউটি না। এবং আমি জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন অনেক আন্দোলন হয়েছে যেখানে ভবঘুরে এই মানুষদেরকে আসলে সরিয়ে ফেলার জন্য অনেক কাজ করা হয়েছে, অনেকবার অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু আসলে সেটা কার্যকরী না। এবং এই জিনিসগুলোর সমস্যা সবসময় মেয়েরা আসলে বয়েই বেড়াচ্ছে, মানে মেয়েদের সমস্যাটা সব থেকে বেশি হয়, কারণ ওরা কিন্তু মেয়েদের দিকেই তেড়ে আসে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আসলে মেয়েদের জন্য একদমই যে নিরাপদ সেটা বলা যায় না, অবশ্যই এখানে নিরাপত্তার অভাব আছে। এবং আমি মনে করি যে আমাদের উচিত, বা আমাদের প্রত্যেকটা ছাত্র সংগঠনের উচিত, যারাই নির্বাচনে জিতে আসবে অবশ্যই ক্যাম্পাসকে একটা নারী বান্ধব ক্যাম্পাস করতে হবে। যারা হিজাব নিকাব পরে থাকে তাদের জন্য যেরকম নারী বান্ধব হবে, যারা ওড়না ছাড়া হাঁটে তাদের জন্য এরকম নারী বান্ধব হবে, যারা সবার জন্য সমানভাবে থাকবে, এবং এটা মানে নারী বান্ধব ক্যাম্পাস আসলে আমরা সবসময় কামনা করি, আমরা চাই। জি, ফাহমিদা, আসলে কেমন ক্যাম্পাস চাই সেটি বলছিলেন। এই ক্ষেত্রে আসলে যে আমি যে বললাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এগুলোকে জানে না বিষয়গুলো, আপনারা কি কখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই জিনিসগুলো বলেছেন, অভিযোগ দিয়েছেন যে আসলে যে আমাদের এই পরিবেশ নেই? অভিযোগ নিশ্চয়ই দেয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে দেয়া হয়, কিন্তু তাদের যথেষ্ট আমি বলবো মানে ইচ্ছার অভাব থাকে এই ক্ষেত্রে। এবং আরো বললাম যে এটিকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেহেতু অনেক রাজনীতিকরণ করা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে এই সিদ্ধান্তগুলিকে আসলে ডিলে করা হয়, আমি বলবো যে আমি যার কাছেই বলছি, আমি আমার শিক্ষকের কাছে বা আমি যার কাছে কমপ্লেনটি করছি, তিনি বলছেন যে এটি আসলে তার হাতে নেই। আমি জানি না যে এটি আসলে কার হাতে থাকে, মানে এই সিদ্ধান্তের বিষয়গুলি আসলে কার হাতে থাকে, কাকে অভিযোগ করলে এর ফলাফল পাওয়া যায়, সেটি আমরা এখনো আসলে ধরতে পারিনি। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছেও একটি প্রশ্ন থাকবে, মিত্রর কাছেও একটি প্রশ্ন থাকবে, যে আসলে লেজুর বৃত্তি রাজনীতি থাকা উচিত কি উচিত না? একদমই উচিত না, কারণ আমাদের যে অভিজ্ঞতা, মানে যে কোনো লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠন আসলে শিক্ষার্থীদের অধিকারের কথা বলে না, তারা তাদের
যে মাদার পার্টি, তাদের যে মেইন পার্টি, সেটিকে সবসময় তার স্বার্থটিকে সার্ভ করবে। এবং আমরা চাই যে এই ডাকসুর মাধ্যমেই হোক, মানে সর্বক্ষেত্রে আমরা চাই শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকুক, শিক্ষার্থীদের মধ্য থেকে এই শিক্ষার্থীদের নেতৃত্বগুলি তৈরি হোক। তো সেটি হবে সবচেয়ে ভালো বিষয়। এবং যে কোনো দখলদারিত্বের গণরুম, গেস্টরুম কালচার, সেটি তো আমরা ট্রমাটাইজড, আমরা সবাই। তো আমরা চাই যে শিক্ষার্থী বান্ধব একাডেমিক ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব। জি মিতু। আমি আসলে বলতে চাই যে আমরা আমাদের যারা আছি, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু শুরু থেকেই বলে আসছে যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না। আমাদের 9 দফার মধ্যে একটা দফাও এটা ছিল যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না, এবং আমরা কিন্তু সেটাতে আসলে এখনো পর্যন্ত অটল। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিচুয়েশন এখন বর্তমানে আছে সেটা কিন্তু অন্যান্য সময়ের চেয়ে একটু ভিন্ন। আপনি দেখবেন যে ছেলেদের হলগুলোতে কিছুটা আসলে রাজনীতির প্রভাব থাকলেও মেয়েদের হলে আসলে কোনোভাবে কিন্তু কোনো মেয়ে রাজনীতি মেনে নিতে রাজি না। তারা আসলে পুরোপুরি রাজনীতি নিষিদ্ধের মানে জায়গায় একদম এক স্বরে কথা বলে, সোচ্চার সবসময়। মেয়েদের হলগুলোতে কোনো রাজনীতি আমার মনে হয় না যে কেউ ঢুকাতে পারবে এই মুহূর্তে কখনোই। আর আমি যদি বলি যে আপনি জানেন যে কিছুদিন আগেও আসলে ছাত্রদল তাদের কমিটি প্রকাশের মাধ্যমে হলগুলোতে আবার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। সেখান থেকে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো তেমন কোনো সিদ্ধান্ত আসলে এখনো পর্যন্ত দেয়নি। কিন্তু আমরা সবসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বলে যে হল এবং একাডেমিক এরিয়ায় কোনো রাজনীতি হবে না। এবং আমি মিতু আক্তার আপনাদের এই টকশোতে বসে বলে যাচ্ছি, যদি কোনোদিন দেখি যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের হল কমিটি হয়েছে বা তারা হলে রাজনীতি করছে বা হলে তাদের কমিটি হওয়া মানেই তো রাজনীতি করা, হলে করা, তখন আমি আসলে আমাদের এখান থেকে আসলে নিজেই সরে যাব এবং এখান থেকে আমার নিজেকে সরিয়ে নিব। এই রাজনীতির সাথে আমি এই সংসদের সাথে আমি আসলে থাকবো না। এবং আমি বলতে চাই যে আমরা এখানে এসেছিলাম যে নতুন একটা ছাত্র রাজনীতি নতুন দ্বার উন্মোচিত হবে, ছাত্রদেরকে নতুনভাবে এই রাজনৈতিক কালচারের মধ্যে নিয়ে আসা হবে। আগের যে কালচারটা ছিল সেটা আসলে বলা যায় যে এই গণরুম গেস্টরুম কালচার যে ফিরে আসবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনি দেখেন যে যখন একজন কেউ বলে যে আমি ছাত্রদল থেকে আসছি বা কেউ একটা আসছি, এখনো পর্যন্ত কিন্তু সেগুলো নিয়ে অনেক অমীমাংসিত ঘটনা রয়ে গেছে। আপনারা জানেন 1990 সালের পর থেকে কিন্তু গণরুম গেস্টরুম কালচার আসলে শুরু হয়েছিল। তো আমরা এখন আর বিশ্বাস করতে পারি না যে ওরা যদি ক্ষমতায় আসে তাহলে ওরা আবার সেটা শুরু করবে না। আসলে ক্ষমতায় আসার আগে সবাই ভালো, ক্ষমতায় যাওয়ার পর আসলে সবাই কালোই হয়ে যায়, সবাই ওই রকমই হয়ে যায়। ক্ষমতার জায়গাটা আসলে একটু অন্যরকম। তো আমরা বলতে চাই যে সবসময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আগের থেকে একটু ভিন্ন হয়েছে। আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়ে যারা আছে, যারা শিক্ষার্থী আছে, তারা কখনোই এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না এবং হল একাডেমিক এরিয়ায় তারা রাজনীতি চায় না। তারা হয়তো আর কখনো হলে এই গণরুম গেস্টরুম কালচার ফিরে আসতে দিবে না। এবং যে কোনো গুপ্ত রাজনীতির বিরুদ্ধেও গুপ্ত রাজনীতি আসলে এটি আসলে প্রকাশ্য হওয়া উচিত। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আপনাদেরকে আসলে অপেক্ষায় থাকবো, আপনাদের দিকে দৃষ্টি থাকবে নিশ্চয়ই সবার যে আপনারা সামনে কি করেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকে। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর 21-এর সঙ্গে থাকুন।